আবু সাইদ যখন রণাঙ্গনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বলে উঠলেন, দেশের জন্য প্রাণ দিয়ে তোমার কী লাভ? এই যুদ্ধ তো তোমার নয়। আর তোমার রক্তের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় আসবে, তারাও তো এসে আবার দুর্নীতিতেই জড়িয়ে পড়বে। নাটকের চরিত্রগুলো হয়তো বদলাবে, কিন্তু গল্প রয়ে যাবে আগের মতোই। আবু সাইদ শুনলেন, তারপরও এগিয়ে গেলেন 2 হাত প্রসারিত করে। 12ই ফেব্রুয়ারি 2026, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের 17 কোটি মানুষ একটি সত্যিকারের নির্বাচনের মুখোমুখি। প্রায় 12 কোটি 77 লাখ ভোটার আজ উৎসুক নিজেদের প্রতিনিধি বেছে নিতে। এই নির্বাচনে প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন 15 লাখ রেমিটেন্স যোদ্ধা, যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন। এবারের ভোটারদের সিংহভাগী তরুণ, যাদের স্মৃতিতে এখনও জুলাইয়ের রক্তভেজা রাজপথ টাটকা। এবারের নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নয়, এটি ইনসাফ এবং ইনকালাবকে সমুন্নত করার লড়াই। একই সাথে চলছে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সাংবিধানিক গণভোট। জুলাইয়ের প্রকাণ্ড রূপ এবং ওসমান হাদিদের মতো বিপ্লবীদের আগমন জনমানসের মনস্তত্ত্বে এক বিশাল পরিবর্তন বা প্যারাডাইম শিফট ঘটিয়ে দিয়েছে। এখন পুরনো মডেলের রাজনীতি করা যে কারো জন্যেই কঠিন। রাজনৈতিক দলগুলোও সম্ভবত এই পরিবর্তন টের পেয়েছে, যার প্রমাণ মেলে তাদের ঘোষিত নির্বাচনী ইশতেহারে। প্রায় সবার ইশতেহারেই জুলাই সংস্কার, ইনসাফ এবং কর্মসংস্থান শব্দগুলো মূল মন্ত্র হিসেবে এসেছে। কিন্তু এই ইশতেহারগুলো কতটা বাস্তবসম্মত আর কতটা ইশতেহারের ফাঁদ? 30শে জানুয়ারি 2026-এ এনসিপি তাদের 36 দফার ইশতেহার ঘোষণা করে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, রিভার্স ব্রেন ড্রেন এবং হিসেব দাও পোর্টালের মতো অভিনব আইডিয়া দিয়ে তারা শিক্ষিত তরুণদের নজর কেড়েছে। প্রতিরক্ষা শক্তিশালী করতে প্রতি বছর 30,000 তরুণকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও বেশ চমকপ্রদ। তবে এনসিপি এককভাবে লড়ছে না, তারা জামায়াতের সাথে জোটবদ্ধ। সারা বছর যে জামায়াতের সমালোচনা তারা করেছে, তাদের সাথেই আসন ভাগাভাগি করায় ইশতেহারের স্বকীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া কৃষি ও গ্রামীণ উন্নয়নের চেয়ে তারা কাঠামোগত পরিবর্তনেই বেশি গুরুত্ব দিয়েছে, যা আমলাতান্ত্রিক অলিগার্কির সামনে কতটা টিকবে তা নিয়ে সংশয় থেকেই যায়। অন্যদিকে জামায়াত ইসলামী তাদের 26 দফার ইশতেহারে বাংলাদেশকে যেন একটি স্ক্যান্ডিনেভিয়ান ওয়েলফেয়ার স্টেটে রূপান্তর করার ঘোষণা দিয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 6% করা, স্বাস্থ্য বাজেট 3 গুণ বাড়ানো এবং 5 বছরের কম ও 60 বছরের বেশি বয়সীদের জন্য চিকিৎসা ফ্রি করার কথা বলা হয়েছে। নারীদের কর্মঘণ্টা 5 ঘণ্টায় নামিয়ে আনার ঘোষণাও এসেছে। শুনতে স্বপ্নিল মনে হলেও অর্থনৈতিক বাস্তবতা কিন্তু ভিন্ন। শিক্ষা খাতে বর্তমান জিডিপির 1.53% বরাদ্দ থেকে 6% যেতে হলে অতিরিক্ত প্রায় 2,79,000 কোটি টাকা প্রয়োজন। জামায়াত এই বিশাল অর্থের উৎসের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়নি, ফলে এই ইশতেহার কেবল স্লোগান আর ভালো কথার সংকলন হিসেবেই পর্যবসিত হওয়ার ঝুঁকি থাকে। বিএনপি প্রধান তারেক রহমান 5ই জানুয়ারি 51 দফার বিশাল ইশতেহার ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি, পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো বিষয়গুলো সেখানে প্রাধান্য পেয়েছে। তবে 2 মেয়াদের সংজ্ঞায় বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার ফাঁকফোকর রয়ে গেছে কিনা তা নিয়ে বিতর্ক চলছে। ফ্যামিলি কার্ডের জন্য বছরে প্রয়োজন হবে অন্তত 1.2 লক্ষ কোটি টাকা, যা আমাদের সামাজিক সুরক্ষা বাজেটের সমান। বিএনপি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছে, যার জন্য জিডিপি প্রবৃদ্ধি টানা 8% আশেপাশে রাখতে হবে। কিন্তু তাদের তৃণমূলের ওপর নিয়ন্ত্রণহীনতা এবং চাঁদাবাজির অভিযোগগুলো এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার বাস্তবায়নকে প্রশ্নবিদ্ধ করছে। পরিশেষে দলগুলোর ইশতেহারে জনমত পকেটে নেওয়ার চেষ্টা থাকলেও রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির সুনির্দিষ্ট পরিকল্পনা অনুপস্থিত। স্টেট ক্যাপাসিটি থিওরি অনুযায়ী কেবল মেটেরিয়াল প্রমিস বা বৈষয়িক প্রতিশ্রুতি দিয়ে জনমত গঠন করা সহজ, কিন্তু তা বাস্তবায়ন করতে হলে আমলাতন্ত্র ও আইনি কাঠামোকে যে পর্যায়ে শক্তিশালী করা দরকার, তার প্রতিফলন ইশতেহারগুলোতে কম। দর্শক, আপনার কি মনে হয়, দলগুলোর এই রঙিন ইশতেহার কি কেবলই ভোজের ফাঁদ, নাকি এর মাঝে লুকিয়ে আছে সত্যিকারের মুক্তির সনদ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।